practice for competitive examination. আমি নীলাব্জ লুসেন্ট সিরিজের হিস্ট্রির নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই সিরিজে এর আগে আমরা জৈনিজম পর্যন্ত কমপ্লিট করেছি। এনশিয়েন্ট হিস্ট্রিতে মৌরিয়ান ডায়নাস্টি বা মৌরিয়ান পিরিয়ড এই ভিডিওতে শুরু করব। তো চলুন শুরু করা যাক। তো মৌরিয়ান পিরিয়ড এর টাইম পিরিয়ড হচ্ছে 322 BC থেকে 185 বিফোর ক্রাইস্ট। দ্য সোর্স অফ দ্য মৌরিয়ান হিস্ট্রি, আমরা মৌরিয়ান হিস্ট্রি জেনেছি কোথা থেকে, কোন কোন জায়গা থেকে। ফার্স্ট এ লিটারারি সোর্স, কৌটিল্যর অর্থশাস্ত্র। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত, কৌটিল্যের একটা ইম্পর্টেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ বই, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। It is the most important literary source of the Mauryan. It is a treatise on the government and polity. It gives a clear methodological analysis of political and economical condition of the Maurya period. আচ্ছা, কৌটিল্যের অর্থশাস্ত্র। এরপরে আসছে মেগাস্তিনিসের ইন্ডিকা। Megasthenes was the ambassador of Seleucus Nicator in the court of Chandragupta Maurya. His Indica is foremost among all the foreign account of for Mauryan, but its original copy is lost and it has survived only as quotation in the text of classical Greek writers such as Strabo, Diodorus, Arrian, Luce, Latin writers such as Pliny and Justine. It refers to Mauryan administration, seven caste system. আচ্ছা, মেগাস্তিনিসের ইন্ডিকা বইতে কি বলছে? মেগাস্তিনিসের ইন্ডিকা বইতে সেই সময় ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা ছিল তাতে সাতখানা ক্লাসের কথা বলা হয়েছে। তবে একটা ক্লাস তার কোনো ভূমিকা নেই, সেটা তার কোনো উল্লেখ নেই, সেটা হচ্ছে ট্রেডার। তার কোনো ভূমিকা নেই বা উল্লেখ নেই। এছাড়া অন্যান্য ক্লাসের উল্লেখ রয়েছে। আর মেগাস্তিনিসের এই যে ইন্ডিকা বই, তার অরিজিনাল কপিটা খুঁজে পাওয়া যায়নি। তবে মেগাস্তিনিসের বই এর এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেগুলো আমরা বিভিন্ন গ্রিক রাইটিং থেকে খুঁজে পেয়েছি। এরপরে যে বইটা পড়বো সেটা হচ্ছে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। Though it was written during Gupta period, it describes how Chandragupta Maurya get Chanakya's assistance to overthrow the Nando. Besides this, it gives an excellent amount of the prevailing socio-economical condition. তাহলে বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস থেকে আমরা কি জানতে পারি? বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস আমাদেরকে জানাচ্ছে যে বিশাখ দত্তের এই যে মুদ্রা রাক্ষস জেনারেলি গুপ্তা পিরিয়ডে লেখা হয়েছিল, বাট তার সত্ত্বেও আমরা চন্দ্রগুপ্ত মৌর্য কিভাবে চাণক্যের কথা শুনে তার কথা মতন কাজ করে নন্দদেরকে উৎখাত করেছিল, সেইটা আমরা জানতে পারি। এরপরে বিশাখ দত্তের পরে আসছে পুরাণ। Though there are a collection of legend interspersed with religious teaching, they give us chronology and list of Mauryan king. Buddhist literature. India's Buddhist text Jatoka, a part of Jatoka, generally picture of socio-economical condition of the Mauryan period. Acha, Ceylon Buddhist chronological Dipavamsa and Mahavamsa describe the part played by the Ashoka in spread of Buddhism to Sri Lanka. The Tibetan Buddhist text Dripadian give information about the Ashoka and his effort to spread Buddhism. তাহলে বুদ্ধিজমের বিভিন্ন টেক্সট এবং লিটারেচার থেকে আমরা মৌর্য পিরিয়ড সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি। এগুলো গেল টেক্সট, যে টেক্সট থেকে আমরা জানতে পেরেছি মৌর্য পিরিয়ড সম্পর্কে। এরপরে আমরা আর্কিওলজিক্যাল সোর্স, বিভিন্ন আর্কিওলজিক্যাল সাইট, বিভিন্ন এডিক্ট, রক স্ক্রিপ্ট, এখান থেকে আমরা মৌর্যদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি।
সেই জিনিসগুলো কি সেটা জানবো। আর্কিওলজিক্যাল সোর্সেস, অশোক এডিক্ট অ্যান্ড ইনস্ক্রিপশন, অশোকের বিভিন্ন এডিক্ট এবং ইনস্ক্রিপশন যেগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন আর্কিওলজিস্ট, প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে বিভিন্ন কার্বন ডেটিং পদ্ধতিতে পরীক্ষা করে এই জিনিসগুলোকে ডিসকভার করেছে। দে আর রক এডিক্ট, পিলার এডিক্ট অ্যান্ড কেভ ইনস্ক্রিপশন located at several places in the Indian subcontinent. Their importance came to be appreciated only after they are deciphered by James Prinsep in 1837, and also the identification of Ashoka as the author of this edict in the beginning of 20th century. Majority of them are in the nature of Ashok proclamation to the public at large, and only a small group of them describe his own acceptance of Buddhism and his relationship with the Sangha. Though Prakrit was the language used in them, the script varied from region to region: Kharosthi in the northwest, Greek and Aramaic in the west, and Brahmi in the east of India. আচ্ছা, অশোকের এই যে ইনস্ক্রিপশনগুলো বিভিন্ন পাথরে খোদাই করা, বিভিন্ন বড় বড় শিলার মধ্যে খোদাই করা, এছাড়া বিভিন্ন গুহার মধ্যে ছবি আঁকা, এখান থেকে বা লিখে রাখা, এখান থেকে আমরা অশোকের সব রাজত্বকাল সম্পর্কে জানতে পারি। জেনারেলি এটা প্রাকৃত ল্যাঙ্গুয়েজে লেখা হতো, তবে জায়গা ভিত্তিতে এর ল্যাঙ্গুয়েজ ভ্যারি করতো, তবে সবগুলোই অশোককে নিয়ে লেখা হতো, তার প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে যে লেখা হতো তার উদাহরণ হিসাবে বলছে যে ইন্ডিয়ার যে নর্থ ওয়েস্ট অশোকের রাজত্বকালে যে নর্থ ওয়েস্ট পোর্শনটা ছিল, সেই সময় যে ইনস্ক্রিপশন পাওয়া গেছে সেগুলো সব খারোষ্ঠী ভাষায়। ওয়েস্টার্ন পার্ট যেটা ছিল সেটা গ্রিক এবং অ্যারামিক ভাষায়, এবং ইস্টার্ন পার্টে ব্রাহ্মী ভাষায় তার ইনস্ক্রিপশন লেখা হয়েছে। আদার ইনস্ক্রিপশন কি? জুনাগড় ইনস্ক্রিপশন। Other inscription, Junagadh rock inscription of Rudradaman, Soguru copper plate inscription of Gorakhpur district in UP, Maharashtra inscription in Bogara district of Bangladesh. বাংলাদেশ, মহারাষ্ট্র, ইউপি প্রায় সব জায়গায় এখানে পাওয়া গেছে অশোকের ইনস্ক্রিপশন। All these are directly connected with the Mauryan period, though they are believed to be not necessarily those of Ashoka. Material remaining: wooden plates of Chandragupta Maurya, northern black polished ware, silver and copper punch mark coin found in Kumhara or Patna, and other places are the material remain the Mauryan period. এইবারে পড়ব যে অশোকের যে রক এডিক্টগুলো পাওয়া গেছিল সেইগুলো। মেজর রক এডিক্ট, মাইনর রক এডিক্ট দুভাগে ভাগ করা হয়েছে। 14 মেজর রক এডিক্ট, ভেরিয়াস প্রিন্সিপাল অফ ধর্মা। এই যে 14 নম্বর মেজর রক এডিক্টের 14 নম্বর রক এডিক্ট যেটা, তাতে ধম্মাকে মেন প্রিন্সিপাল অফ ধর্মা সেটাকে ডিসকাস করেছে। আর এটাও কোথায় পাওয়া গেছে? পাকিস্তান, মডার্ন পাকিস্তান, কালসাই, দেহরাদুন, উত্তরাখণ্ড, গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। আচ্ছা, এরপরে আসছে সেকেন্ড কালনিং রক এডিক্ট, নিউ সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন আফটার দ্য কলিঙ্গ ওয়ার, ধৌলি তোষালি। আচ্ছা, অশোক তার রাজত্বকালে সব থেকে বড় যে যুদ্ধটা করেছিল সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধ করার পরে অশোক যখন রিয়েলাইজ করলো যে যুদ্ধের পরে কি পরিণত হয়েছে, তখন সে ধম্মকে অ্যাডপ্ট করলো, যেখানে কোনো যুদ্ধ ছাড়াই বন্ধুত্বপূর্ণভাবে একজন অপরের সাথে ভালোভাবে মিশে থাকা যায়, এবং সেইভাবে সে তার রাজত্ব করলো। এই যে কলিঙ্গ ওয়ার, সেইটা সম্পর্কে এবারে কলিঙ্গ ওয়ারের আগে যখন
অ্যাডমিনিস্ট্রেশন ছিল, রাজা নিজে হাতে সব কিছু করত এবং শাসন বা ক্ষমতা দেখিয়ে সে শাসন করত। কিন্তু যখনই ধর্ম অ্যাডপ্ট করলো এরপরে তো আর শাসন দেখানো যায় না, সুতরাং অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন পদক্ষেপ তাকে চেঞ্জ করতে হবে, যেটা করেছিল, যেটা এই কলিঙ্গ রক এডিক্ট থেকে আমরা জানতে পারি। আচ্ছা, অশোকের এই যে 14টা মেজর রক এডিক্ট গুলো রয়েছে, প্রত্যেকটা রক এডিক্টের সাবজেক্ট ম্যাটার গুলো দেখে নিই। ফার্স্ট রক এডিক্টে প্রহিবিশন অফ অ্যানিমাল স্যাক্রিফাইস অ্যান্ড ফেস্টিভ গ্যাদারিং। নেক্সট, সেকেন্ড রক এডিক্ট মেজার দ্য সোশ্যাল ওয়েলফেয়ার। থার্ড রক এডিক্টে বলছে রেসপেক্ট অফ ব্রাহ্মণাস। ফোর্থ রক এডিক্ট, সেখানে courtesy of to relative, elder and consideration for animal. ফিফথে সেটাই বলছে অ্যাপয়েন্টমেন্ট অফ ধাম্মা মাহামাত্রাস অ্যান্ড দেয়ার ডিউটি। সিক্সথ, সেখানে বলছে নিড ফর এফিশিয়েন্ট অর্গানাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন অর্ডার টু ধাম্মা মাহামাত্রা। সেভেন্থ, নিড ফর টলারেন্স অ্যামং অল রিলিজিয়ান সেক্ট। Eighth, system of Dhamma Yatra. 9. Attack on meaningless ceremonies and ritual. Attack on meaningless ceremonies and rituals. 10. Conquest through Dhamma instead of war. 11. Explanation of Dhamma policy. 12. Appeal for tolerance among all religion sects. 13. Kalinga War, mention 5 contemporary king. Next, last 14th major rock edictor 14th সেটা inscription to spend religious life. আচ্ছা, মৌর্য পিরিয়ড। তো মৌর্য পিরিয়ড পড়ার সময় এটা তো ইম্পর্টেন্ট যে জানার যে মৌর্যরা এলো কোত্থেকে। এবার মৌর্যরা কোত্থেকে এলো সেটা বিভিন্ন বই থেকে বিভিন্ন রকম ভাবে ডেসক্রাইব করেছে। যেমন পুরাণ বলছে যে মৌর্যরা হচ্ছে শূদ্র। মুদ্রা রাক্ষস, যেটা বিশাখ দত্ত লিখেছে, তাতে ইউজ দ্য টার্ম বৃষালি কুলহানি অর লো ক্ল্যান, নিচু ক্ল্যান থেকে এসছে, মুদ্রা রাক্ষস বলছে বিশাখ দত্তের। দ্য ক্লাসিক্যাল রাইটার সাচ অ্যাজ জাস্টিন describe Chandragupta only as a man of humble origin. The Junagadh rock inscription of Rudradaman 150 AD has some indirect evidence suggesting that Mauryas might have been of Vaishya origin. মানে ওই যে চারটে স্টেজ ছিল না, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তো জুনাগড় ইনস্ক্রিপশন বলছে এরা ওই বৈশ্য সেই অরিজিন থেকে এসছে। পুরাণ বলছে তারা হচ্ছে শূদ্র থেকে। আচ্ছা, এরপরে দ্য বুদ্ধিস্ট ওয়ার্ক অন আদার হ্যান্ড ট্রাই টু লিঙ্ক মৌর্য ডাইনেস্টি উইথ দ্য শাক্য ক্ষত্রিয় ক্লান টু হুইচ বুদ্ধা বিলংড। অ্যাকর্ডিং টু দেম the region from which the Mauryan come was full of peacock or more, and hence they came to be known as Maurya. তাহলে বুদ্ধিজমের থেকে আমরা জানতে পারছি যে শাক্য ক্ল্যান, যেটা গৌতম বুদ্ধ যে ক্ল্যানের মানুষ ছিল, সেই শাক্য ক্ল্যানেরই সেম ক্ল্যানের লোক হচ্ছে এই মৌর্যরা। এবং মৌর্যরা তাদের রাজা হওয়ার আগে তারা মোর বা পিকক টেম্পিং করে বেড়াতো, পিকক ধরে বেড়াতো, সেই থেকে তাদের নাম মৌর্য এসছে। It is observed from that the Buddhists were trying to elevate the social position of Ashoka, their patron and his predecessors. এবং এর থেকে বোঝা যাচ্ছে যে বুদ্ধিস্ট যারা ছিল তারা অশোকের যে সম্মানটা সেটা অনেক উঁচুতে তুলে নিতে চাইছে এবং তার বংশধর যে তাদেরকেও আরো উঁচু সম্মানে রাখতে চাইছে। In conclusion, we can say that the Mauryan belongs to Maurya tribe and were certainly a low class, though it is not clear as to which low class. এইবারে আমরা রাজা, যে মৌর্য ডাইনাস্টি যে রাজা, সেই রাজাগুলো সম্পর্কে জানব।
মৌর্য সাম্রাজ্য বা মৌরিয়ান ডায়নাস্টির যে প্রতিষ্ঠাতা সে হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তার টাইম পিরিয়ড কত? 322 বিফোর ক্রাইস্ট থেকে 298 বিফোর ক্রাইস্ট। চন্দ্রগুপ্ত মৌর্য dethroned the last Nanda ruler Dhanunanda and occupied Pataliputra in 322 BC with the help of Kautilya or Chanakya। তাহলে 322 বিসিতে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাস্ত করে পাটলিপুত্রে সিংহাসনে বসে তার রাজত্ব মৌর্য রাজত্ব শুরু করে। In 305 BC চন্দ্রগুপ্ত মৌর্য ডিফিট সেলুকাস নিকেটর। তাহলে 305 বিসিতে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাস নিকেটরকে পরাস্ত করেন। এই সেলুকাস নিকেটরের অ্যাম্বাসেডর হচ্ছে মেগাস্তিনিস, যার লেখা বই ইন্ডিকা। সেলুকাস নিকেটর who surrender a vast territory include Asia, Arcos and Gedrosia and Peloponnese in return for 500 elephants according to the treaty between Chandragupta and Seleucus. The Hindukush become boundary between their state। আচ্ছা, তাহলে হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্য তার নিজের সাম্রাজ্যকে এক্সটেন্ড করেছিল, যেখানে সেলুকাস নিকেটরকে সে হারায় এবং দেখা যায় 500 এলিফ্যান্টের বদলে। মেগাস্তিনিস ওয়াজ আ গ্রিক অ্যাম্বাসেডর sent to the court of Chandragupta Maurya by Seleucus Nicator। Chandragupta became a Jain and went to Chandragiri Hill in Sravobelagola in Karnataka with ভদ্রবাহু। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবনে এসে জৈন ধর্মকে অ্যাডপ্ট করেছিল এবং ভদ্রবাহুর সাথে চন্দ্রগিরি হিল সেখানে চলে গিয়েছিল এবং তার জীবনটা সেখানে স্টারভেশনে সবকিছু ত্যাগ করে, খাওয়া দাওয়া ত্যাগ করা, বস্ত্র ত্যাগ করা, সবকিছু জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য আশা ভরসা সবকিছু ত্যাগ করে স্টারভেশনের মাধ্যমে তিনি তার জীবনটা শেষ করেন। হি ডায়েড বাই স্লো স্টারভেশন। আন্ডার চন্দ্রগুপ্ত মৌর্য ফর দ্য ফার্স্ট টাইম দ্য হোল নর্থ ইন্ডিয়া ওয়াজ ইউনাইটেড। সর্বপ্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের কারণে টোটাল নর্থ ইন্ডিয়া ইউনাইটেড হয়েছে। এর আগে আমরা আর্যাবর্তে দেখেছি ছোট 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 স্টেটে ভাগ হয়েছিল, ঠিক আছে। ট্রেড ফ্লারিশ, এগ্রিকালচার ওয়াজ রেগুলেটেড, ওয়ে অ্যান্ড মেজারমেন্ট ওয়্যার স্ট্যান্ডার্ডাইজ অ্যান্ড মানি কাম ইনটু এক্সিস্ট। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ব্যবসা বাণিজ্য ফ্লারিশ করে, এগ্রিকালচার রেগুলারলি হতে থাকে, ওয়েট মেজারমেন্ট এগুলো স্ট্যান্ডার্ডাইজ হয়, মানি এটা খুব ইম্পর্টেন্ট যে পয়সার ব্যবহার এই সময় খুব ভালোভাবে দেখা যেত, ট্যাক্সেশন সিস্টেম ছিল, স্যানিটেশন এবং ফেমাইন রিলিফ বিকাম দ্য কনসার্ন অফ দ্য স্টেট। এবারে চন্দ্রগুপ্ত মৌর্যর পরে যে সিংহাসনে বসছে সে হচ্ছে বিন্দুসার। বিন্দুসারকে বিম্বিসারের সাথে গুলালে হবে না। বিম্বিসার ছিল হরিয়ঙ্কা ডায়নাস্টির প্রতিষ্ঠাতা, ঠিক আছে। আর বিন্দুসার হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে এবং মৌর্য ডায়নাস্টির সেকেন্ড রাজা। চন্দ্রগুপ্ত মৌর্য was succeeded by his son Bindusar. Bindusar known to the Greek as Amrita Cheta, derived from the Sanskrit word Amrita Ghat, slavery of foes, is said to have carried him armed to the Deccan up to Mysore. Bindusar asks Antiochus I of Syria to send some sweet wine, dried fig and a sophist. Antiochus I sent wine and fig, but politely replied to the Greek philosopher, is not for sale. তাহলে বিন্দুসার অ্যান্টিচুয়াস ওয়ান অফ সিরিয়া তার কাছে তিনটে জিনিস চেয়েছিল, সুইট ওয়াইন, একটা সফিস্ট এবং ফিগ, কিছু ড্রাইড ফিগ। সো সফিস্ট বলতে হচ্ছে গ্রিক ফিলোসফার। অ্যান্টিচুয়াস ওয়ান সে ওয়াইন পাঠিয়েছিল, ফিগ পাঠিয়েছিল, বাট ফিলোসফার বলেছিল যে ফিলোসফার ইজ নট ফর সেল। বিন্দুসার প্যাট্রোনাইজ আজীবিকা।
বিন্দুসারের পরে সিংহাসনে যে বসছে সে হচ্ছে অশোকা। অনেকে বলে যে অশোক তার 100 ভাই তাদেরকে হত্যা করে সিংহাসনে বসে। এবারে অশোকের টাইম পিরিয়ড হচ্ছে 273 বিফোর ক্রাইস্ট টু 232 বিফোর ক্রাইস্ট। অশোক এই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ এবং একটা খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন। সুতরাং অশোককে ধরে আমাদের আগে পরে জিনিসটা ভেবে নিতে হবে, ভালো করে বুঝে নিতে হবে। According to Buddhist text, when Ashoka, the son of Bindusara, was born, his mother, happy to have a child, said, "Now I am Ashoka." That is, without sorrow, and so the child was named. So অশোক যখন জন্মায় তার মা খুব খুশি ছিল এবং তার মা তাকে অশোক এই নামটা দিয়েছিল। It appears from the available evidence, Buddhist literature mainly, that there was a struggle for the throne among the princes on the death of Bindusar. According to Buddhist tradition, Ashok usurped the throne after killing his 99 brothers and spread Tisha, the youngest one. Radhagupta, a minister of the Bindusar, helped him in fratricidating the struggle. আচ্ছা, তো অশোককে যে সাহায্য করেছিল, যেমন চন্দ্রগুপ্ত মৌর্যকে সাহায্য করেছিল চাণক্য, ঠিক সেরকম অশোককে তার সিংহাসন তার সবকিছু পেতে সাহায্য যে করেছিল সেটা হচ্ছে তার প্রধানমন্ত্রী, বা পরে কি তার প্রধানমন্ত্রী হয়, সেই সময় যখন সে রাজা ছিল তখন তো আর তার প্রধানমন্ত্রী ছিল না, তো সেই সময় যে তাকে সাহায্য করেছিল সে হচ্ছে এই রাধাগুপ্ত। This war of succession account for the interregnum of 4 years. 4 বছর ধরে এই সিংহাসনে কে বসবো এই নিয়ে যুদ্ধ হয়েছিল ভাইয়েদের মধ্যে। And only after securing his position of the throne, Ashok had himself formally crowned in 269 BC. তো ফাইনালি অশোক যখন জিতে গেল 269 BC বিফোর ক্রাইস্টে অশোক সিংহাসনে বসলো এবং সে তার মাথায় ক্রাউন পরলো এবং তার রাজ্যাভিষেক হলো। Under Ashoka, the Mauryan Empire reached its climax. For the first time, the whole of the subcontinent living without extreme south was under the imperial control. তাহলে অশোক যখন তার সাম্রাজ্য এত বড় বিস্তার করলো, প্রথম চন্দ্রগুপ্ত মৌর্যের পরে অশোক নর্থ ইন্ডিয়ার টোটাল পার্টটা নিজের কন্ট্রোলে এনেছিল, সাউথ ইন্ডিয়াকে যদি আমরা বাদ দিই। আজকের ডেটে ভারতবর্ষের যত বড় সাইজ তার থেকেও বেশি সাইজের অশোক তার টেরিটরি তৈরি করে রেখেছিল। চিন্তা করে দেখো, সেই সময় রাস্তাঘাটে তো ভালো ছিল না, না ছিল ইন্টারনেট, না ছিল মোবাইল, তার সত্ত্বেও অশোক এই জিনিসটা পেরেছিল। আজকের ডেটে ভারতবর্ষের যে টেরিটরি তার থেকেও বড় সাম্রাজ্য অশোক নিজের কন্ট্রোলে রেখেছিল। আচ্ছা, অশোকা এই নামটা আমরা যে এদিক থেকে পেয়ে থাকি সেটা হচ্ছে মাস্কি রক এডিক্ট, মাইনর রক এডিক্ট। দেবনাম প্রিয় অশোকা, এটা হচ্ছে গুর্জার মাইনর রক এডিক্ট। রাজা অশোকা নিত্তুর মাইনর রক এডিক্ট। রাজা অশোকা দেওনাম প্রিয়া, এটা হয়েছে উদগুলম মাইনর রক এডিক্ট। প্রিয়দর্শী রাজা মগধা ভাবরু রক এডিক্ট। প্রিয়দর্শী রাজা বারবার কেভ ইনস্ক্রিপশন। প্রিয়দর্শী কান্দাহার মেজর রক এডিক্ট অ্যান্ড দেবভামসা। অশোক মৌর্য রুদ্র দামান্স জুনাগড় রক এডিক্ট এবং অশোক বর্ধন পুরাণ। অশোক তার জীবনের সব থেকে শেষ যে যুদ্ধটা করেছিল সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, যেটা কত সালে করে 261 BC-তে কলিঙ্গ যুদ্ধ। In the 9th year of his coronation, the king was moved by the massacre in this war and therefore abandoned the policy of physical occupation in favor of policy of cultural conquest. তাহলে
অশোক এর আগে যুদ্ধ বিগ্রহ হাতাহাতি মারপিট এইসবের মাধ্যমে রাজ্য জয় করত, কিন্তু এই যে কলিঙ্গ যুদ্ধ হলো তারপরে অশোক আর যুদ্ধ মাধ্যমে অন্য রাজ্য জয় করার পদক্ষেপে রইল না। সে এখন ডিপ্লোমেসি বা কালচারাল কনকোয়েস্টের মাধ্যমে অন্য জায়গাকে অ্যাকোয়ার করার কনসেপ্ট নিয়ে এলো। ইন আদার ওয়ার্ড, ভেরি ঘোষা ওয়াজ রিপ্লেসড বাই ধাম্মা ঘোষা। Ashok was not an extreme pacifist. He didn't pursue the policy of peace for sake of peace under all conditions. Thus, he retained Kolingo after his conquest and incorporated into his empire. Ashok sent missionaries to kingdom of the Chola and Pandya and 5 states under ruled by the Greek king. He also known that she sent missionaries to Ceylon and Burma and also part of the Southeast Asia. তাহলে অশোক তার মেয়ে এবং ছেলে তাদেরকে সে পাঠিয়েছিল শিলং, বার্মা, তিবেত এইসব জায়গায় বুদ্ধিজমকে স্প্রেড করার জন্য। এই জন্য অশোক পরিচিত। এবারে অশোকের ধম্মা, যেটা অশোক কলিঙ্গ যুদ্ধের পরে অ্যাডপ্ট করেছিল, এই অশোকের ধম্মাটা কি? অশোকের ধম্মা হচ্ছে একটা নতুন ধরনের অ্যাডমিনিস্ট্রেশন, নতুন ধরনের পলিসি, যেখানে যুদ্ধ করবে না, ডিপ্লোমেসির মাধ্যমে অশোক কালচারাল থটের মাধ্যমে অশোক একজন অন্যান্য রাজ্যকে নিজের সাথে বন্ধুর মতো সম্পর্ক করে অ্যাকোয়ার করে সে থাকতে চায়। Ashok Dhamma cannot be regarded as a sectarian faith. Its broad object was to prevent the social order. It ordained that people should obey their parents, pay respect to Brahman, Buddhist monk, and show mercy to slave and servant. তাহলে ধাম্মাতে কি বলছে? প্রথমে যে ছোটরা পেরেন্টসদেরকে ওবে করবে, ব্রাহ্মণদেরকে রেসপেক্ট করবে, বুদ্ধিস্ট মঙ্ক যারা তাদেরকে রেসপেক্ট করবে, এবং স্লেভ সার্ভেন্ট তাদেরকে সবসময় মার্জনা করে দেবে। He held that if people behave well, they would attain স্বর্গা। যদি মানুষ ভালোভাবে বিহেভিয়ার করে তাহলে সে স্বর্গ বা হেভেন লাভ করবে। He did never say that they would attain nirvana, which was goal of Buddhist teaching. Now, later Mauryan period, later Mauryan period, তার টাইম পিরিয়ড হচ্ছে 232 BC থেকে 185 BC. The Mauryan dynasty last for 137 years. So, মৌর্য ডাইনাস্টি ছিল 137 বছর। ভারতবর্ষ এমন একটা দেশ যে সবসময় শক্তিশালী রাজার সন্ধানে থাকে। একটুও দুর্বল রাজা যখনই এসেছে তাকে দমন করে অন্য কোনো ডাইনাস্টি বা অন্য কোনো মানুষ যার হাতে ক্ষমতা রেখেছে সে এসে রাজত্ব করেছে। এটা হচ্ছে ভারতবর্ষ। সুতরাং 137 বছর ধরে মৌর্য সাম্রাজ্য থেকেছে যতক্ষণ তার ক্ষমতা বজায় ছিল। যখন তার ক্ষমতা ধরে রাখার লোক ছিল না, তাকে হারিয়ে তাকে দমন করে নতুন একটা সাম্রাজ্যের উৎপত্তি হয়েছে। তো অশোকের মৃত্যুর পরে ল্যাটার মৌরিয়ান পিরিয়ড, এর টাইম পিরিয়ড হচ্ছে 232 BC থেকে 185 BC, এবং মৌর্য ডাইনাস্টি টোটাল 137 বছর ধরে চলেছিল। Ashok's death followed by the division of the Mauryan Empire into two parts, western and eastern part. তো অশোক যে টোটাল নর্থ ইন্ডিয়া এবং হিন্দুকুশ পর্বত পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিল, এদিকে বার্মা এর পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিল, সেই সাম্রাজ্য অশোক মৃত্যুর পরে দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা পূর্ব একটা পশ্চিম। The western part come to be ruled by Kunala, the son of Ashoka, and the eastern part come to be ruled by Dasharatha. The last Mauryan ruler, Brihadratha, was assassinated in 185 BC by his commander-in-chief Pushyamitra Shunga, who established his own Shunga dynasty. তাহলে
মৌর্য ডাইনাস্টি শেষ হতে না হলো এবং নতুন একটা ডাইনাস্টি এলো, সে হচ্ছে শুঙ্গ ডাইনাস্টি। যেমন বললাম যে ক্ষমতাশালী যে হবে সে সিংহাসনে বসবে, সে রাজত্ব করবে। বৃহদ্রথ যে ছিল সে মৌর্য ডাইনাস্টির শেষ রাজা ছিল এবং সে অত ক্ষমতাশালী ছিল না, তাই জন্য তার যে কমান্ডার ইন চিফ সে তাকে পরাস্ত করে সে শুঙ্গ ডাইনাস্টি গঠন করে, সে হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। এবারে কজ ফর দ্য ডিক্লাইন, মৌর্য ডাইনাস্টি ডিক্লাইন হয়েছিল কেন? হাইলি সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন, রমিলা থাপার বলেছে হাইলি সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন ছিল। আচ্ছা, এইচ শ্রী রায়চৌধুরী হি বলেছে পেসিফিক পলিসি অফ অশোকা, ব্রাহ্মণিক্যাল রিয়াকশন এটা বলেছে এইচ পি শাস্ত্রী, দ্য পার্টিশন অফ মৌরিয়ান এম্পায়ার, দ্য উইক ল্যাটার মৌরিয়ান রুলার, প্রেসার অফ দ্য মৌরিয়ান ইকোনমি এবং নেগলেক্ট অফ দ্য নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার। আচ্ছা, এই কারণ নর্থ ওয়েস্ট ফ্রন্টায়ার যেটা সেটা নেগলেক্ট করেছিল। আচ্ছা, মৌর্যর ইকোনমিটা পরের দিকে গিয়ে অতটা স্টেবল ছিল না, সেটা একটা কারণ। আর কি, উইক ল্যাটার মৌরিক রুলার, অশোকের পরে যে রুলাররা আসে তারা অত শক্তিশালী ছিল না, এগুলো একটা কারণ। একটা দেশ বা একটা রাজত্ব তাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশনের দরকার। তাহলে মৌর্য এত বড় যখন সাম্রাজ্য, তার অ্যাডমিনিস্ট্রেশনও নিশ্চয়ই বিশাল বড়। দেখে নেওয়া যাক তার অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন ছিল। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সেখানে ছিল কিং। The Mauryan government was centralized bureaucracy of which the nucleus was the king. According to the Kautilya or Chanakya, there are 7 elements of state. 7 element বা সপ্তাঙ্গ থিওরি। এই 7টা এলিমেন্টের কে? সে হচ্ছে প্রথমে রাজা বা দ্য কিং, আমেত্যা বা সেক্রেটারিয়েট, জনপদা বা টেরিটরি। আচ্ছা, সেক্রেটারিয়েট কে আমাদের বর্তমান ভারতবর্ষে যে মন্ত্রী থাকে তার ঠিক পরে যে সে মন্ত্রীর ঠিক তলায় যে কাজ করে সে হচ্ছে সেক্রেটারিয়েট। যে একজন IAS অফিসার হন তিনি তার চাকরি জীবনের শেষ কয়েকটা বছর, তাও 33 বছর তাকে চাকরি করতে হয়, তার চাকরি জীবনের শেষ বছরে গিয়ে সে সেক্রেটারিয়েট হতে পারে। তো রাজা, তারপরে আসছে এই আমেথিয়া, এরপরে জনপদ বা টেরিটরি, দুর্গ বা ফোর্ট, কোষা বা ট্রেজার, সেনা আর আর্মি, মিথ্যা আর ফ্রেন্ড। সো এই 7টা এলিমেন্ট যেটা একটা স্টেট বা রাজ্য তৈরি করতে দরকার, যেটা কৌটিল্য বা চাণক্য বলে গেছে। The king was regarded as the soul among all the 7 elements of the state. এবারে the মন্ত্রী পরিষদ। The king was assisted by মন্ত্রী পরিষদ, whose member include the Yuvraj, the crown prince, the Purohit, the chief priest, the Senapati, the commander in chief, and a few other ministers. তাহলে মন্ত্রী পরিষদ রাজাকে তার ডে টু ডে লাইফ বা ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন চালনা করার জন্য অনেকগুলো মানুষের দরকার, যাদেরকে নিয়ে একটা মন্ত্রী পরিষদ গঠিত হতো। সেই মন্ত্রী পরিষদের ইম্পর্টেন্ট যারা, তারা হচ্ছে যুবরাজ বা রাজার যে ছেলে বা ক্রাউন প্রিন্স, এর পরে হচ্ছে পুরোহিত যে হচ্ছে চিফ প্রিস্ট বটে, তারপরে হচ্ছে কমান্ডার ইন চিফ বা সেনাপতি। যেমন ওই বৃহদ্রথের সেনাপতি যে ছিল সে হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ। যখনই পুষ্যমিত্র শুঙ্গ লক্ষ্য করেছে যে রাজা দুর্বল, সে রাজাকে ওভারটেক করে সে সিংহাসনে বসে যায় এবং তার নতুন ডায়নাস্টি শুঙ্গ ডায়নাস্টি এস্টাবলিশ করে। এবং এছাড়াও আরো ছোট ছোট কাজগুলোর জন্য আলাদা আলাদা মিনিস্টার থাকতো। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন তো ছিলই। এবারে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন শুধু শক্ত হলে তো হবে না, কারণ অশোক যে সাম্রাজ্যটা তৈরি করেছিল সেইটাকে ধরে রাখার জন্য, এত বড় সাম্রাজ্যকে ধরে রাখার জন্য কিছু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনেরও দরকার।
সেই অ্যাডমিনিস্ট্রেশনগুলো কি কি? উত্তরপথ বা নর্দার্ন প্রভিন্সের যে ক্যাপিটাল ছিল সে হচ্ছে তক্ষশিলা। আভান্তি রাষ্ট্র বা ওয়েস্টার্ন প্রভিন্সের ক্যাপিটাল হচ্ছে উজ্জয়িন। প্রাচী বা ইস্ট অ্যান্ড সেন্ট্রাল প্রভিন্সের ক্যাপিটাল পাটলিপুত্র। কলিঙ্গ বা ইস্টার্ন প্রভিন্সের ক্যাপিটাল হচ্ছে তোষালি এবং দক্ষিণাপান্ত অর সাউদার্ন প্রভিন্সের ক্যাপিটাল হচ্ছে সুভারমাগিরি। এরপরে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট বা হেড। চক্র বা প্রভিন্স, তার হেড হচ্ছে রাষ্ট্রপালা বা কুমারা। এরপরে আহার বা ভিশিয়া বা ডিস্ট্রিক্ট, তার হেড হচ্ছে প্রাদেশিকা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রাজুকা বা ল্যান্ড রেভিনিউ। সংগ্রহানা বা গ্রুপ অফ 10 ভিলেজ, তার হেডকে বলা হতো গোপা। গ্রাম বা ভিলেজের হেডকে বলা হতো গ্রামিকা। আচ্ছা, প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন হলো সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন হয়েছে। এছাড়াও ছোট ছোট ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশন ছিল। কৌটিল্য devote a full chapter to the roles of Nagarika, a city superintendent. This chief's duty was maintain law and order. তাহলে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল তার কাজ ছিল ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। মেগাস্তিনিস অ্যাকাউন্ট অফ দ্য সিস্টেম 6 কমিটি অফ 5 মেম্বার ইচ, 6খানা কমিটির কথা উল্লেখ করেছে মেগাস্তিনিস। প্রত্যেকটা কমিটিতে 5 জন করে মেম্বার ছিল। অ্যান্ড দেয়ার ফাংশন: ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল আর্ট, সেকেন্ড এন্টারটেনমেন্ট অফ ফরেনার, থার্ড রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ, ফোর্থ ট্রেড অ্যান্ড কমার্স, ফিফথ পাবলিক সেল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং গুড, অ্যান্ড সিক্সথ collection of tax on the article sold 1/10 of the purchasing price. আচ্ছা, মেগাস্তিনিস তার যে ইন্ডিকা বই সেখান থেকে আমরা যেটা জানতে পারি যে একটা মিউনিসিপ্যালিটি অ্যাডমিনিস্ট্রেশনকে 6টি কমিটিতে ভাগ করা হয়েছিল এবং প্রত্যেকটা কমিটিতে 5 জন করে মেম্বার ছিল। এই প্রত্যেকটা কমিটির যে 5 জন করে মেম্বার, তাদের আন্ডারেও আরো ছোটখাটো লোকজন ছিল যারা তাদের হয়ে কাজ করত। এই যে 6টি কমিটি ছিল, 6টা কমিটির প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। প্রথম যে কমিটিটা ছিল সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট, যে ট্রেড বা বিভিন্ন রিলেশন হতো সেইটা নিয়ে যে জায়গা যে কমিটিতে ডিসকাস হতো সেটা হচ্ছে ফার্স্ট যে কমিটিটা, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট। সেকেন্ড হচ্ছে এন্টারটেনমেন্ট অফ ফরেনার, বাইরে থেকে যারা আসতো, যারা দেখতে আসতো, বাইরে থেকে যারা ঘুরতে আসছে, কোথাও থেকে এক জায়গা থেকে আরেক যে যাচ্ছে, তাদের থাকতে দেওয়া, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, তাদের যাতে সুযোগ সুবিধা দেওয়া হয়, তারা যেন কোনো অস্বস্তি বা অসুবিধায় না পড়ে সেইটা দেখার জন্য সেকেন্ড কমিটি ছিল, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট অফ ফরেনার। থার্ড যে কমিটিটা ছিল সেই কমিটিটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য বলছি কারণ তারা তার মিউনিসিপ্যালিটির আন্ডারে কতজন বাচ্চা জন্মাচ্ছে, কতজন বয়স্ক মানুষ মারা যাচ্ছে, সেই জিনিসটা একটা রেজিস্ট্রেশন তৈরি করতো। ফোর্থ যে কমিটিটা সেটা হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স, ব্যবসা বাণিজ্য নিয়ে করতো। ফিফথ যেটা, সেটা হচ্ছে পাবলিক সেল অফ ম্যানুফ্যাকচারিং গুড, পাবলিক যারা লোকাল পাবলিক তারা যে জিনিসটা তৈরি করছে সেটাকে লিখে রাখা হতো, সেটাকে একটা জায়গায় রেজিস্ট্রি করে রাখা হতো। এবং 6 নম্বর যে কমিটিটা, সেখানে বলা হচ্ছে তাদের উদ্দেশ্য, তাদের কাজ এটাই ছিল যে ট্যাক্স কালেক্ট করা। টোটাল তার আন্ডারে, সেই মিউনিসিপ্যালিটির আন্ডারে যত কাজবাজ হতো, যত মানুষজন ব্যবসা বাণিজ্য বা নিজের জীবন চালানোর জন্য কাজ করত, তার 1/10 তাকে বা 10% ট্যাক্স হিসাবে তাকে সরকারকে পে করতে হতো, তার জন্য এই কমিটিটা। এরপরে আসছে আর্মি। দ্য মোস্ট স্ট্রাইকিং ফিচার্স অফ দ্য মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন ওয়াজ দ্য মেনটেনেন্স অফ দ্য হিউজ আর্মি। দে অলসো মেনটেন আ নেভি। সো মৌর্য সাম্রাজ্যকে মেনটেন করার জন্য একটা হিউজ আর্মি ছিল, তাছাড়াও মৌর্য সাম্রাজ্যের নেভিও ছিল। অ্যাকর্ডিং টু মেগাস্তিনিস, the administration of army was carried by board of 30 officers divided into 6 committee. তাহলে
30 জন অফিসারদের নিয়ে একটা বোর্ড তৈরি করা ছিল, যেখানে 6খানা কমিটি ছিল, মানে প্রত্যেকটা কমিটিতে 5 জন করে মেম্বার ছিল। Each committee consists of 5 members. They are infantry, cavalry, elephant, chariot and navy and transport. তাহলে মেগাস্তিনিসের লেখা থেকে আমরা জানতে পারি যে আর্মির আলাদা অ্যাডমিনিস্ট্রেশন ছিল, যেখানে টোটাল 30 জনকে নিয়ে 6টা কমিটি তৈরি করা হয়েছিল। সুতরাং 5 জন করে মেম্বার ছিল এক একটা কমিটিতে। এই যে কমিটি, 6টা কমিটি, সেই 6টা কমিটি কি কি? ইনফ্যান্ট্রি, সিভিলরি, এলিফ্যান্ট মানে যারা হাতি নিয়ে যুদ্ধ করতো, চ্যারিয়ট, নেভি এবং ট্রান্সপোর্ট। আর্মিতেও তো এত বড় আর্মি, তাদের খাওয়া দাওয়া, বন্দুক, তাদের পোশাক, এইসব জিনিসগুলো, সেই সময় তো বন্দুক ছিল না, তীর ধনুক তলোয়ার, এই জিনিসগুলো ট্রান্সপোর্ট করা, সেই সব নিয়ে মানে এত সুন্দরভাবে সেই সময়ে অ্যাডমিনিস্ট্রেশনকে সাজিয়েছিল কৌটিল্য। In the Mauryan period, there were two types of Gudhapurans, detectives. দু ধরনের ডিটেকটিভ ছিল, একটা স্টেশনারি, একটা ওয়ান্ডারিং। একজন যারা মানে গুপ্তচরের ব্যবস্থাও ছিল সেই সময়, একদল যারা হচ্ছে নিজেদের অফিসের মধ্যে থেকে বিভিন্ন পলিসি মেকিং কাজ করতো, আর একজন যারা ছিল যারা হচ্ছে ওয়ান্ডারিং, নিজেদেরকে লুকিয়ে চুরিয়ে বা গুপ্তভাবে স্পাইং করতো এবং দেশের সমাজ ছোটখাটো জায়গায় যা যা কাজ হচ্ছে, যা যা খবর করছে, সব রাজার কাছে এসে গিয়ে বলতো। মৌর্য সাম্রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশন হলো, আর্মি হলো, এবং একটা রাজ্যকে চালাতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইকোনমি। ইকোনমিক অ্যাক্টিভিটিটা কি দেখা যাক? দ্য স্টেট কন্ট্রোল অলমোস্ট অল দ্য ইকোনমিক অ্যাক্টিভিটি। স্টেট সমস্ত রকম ইকোনমিক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করতো। ট্যাক্স কালেক্টেড ফ্রম পিজেন্ট varied from 1/4 to 1/6 of the produce. The state also provide irrigation facility, সেতু বন্ধা and charge water tax. তাহলে স্টেট নিজে থেকে ইরিগেশন ফ্যাসিলিটি বা বিভিন্ন ধরনের জলের ব্যবস্থা করে দিত এবং তার পরিবর্তে সে ট্যাক্স নিত। Tolls were also levied on the commodities brought to town for sale and they were collected at gate. তাহলে টোল ট্যাক্সের ব্যবস্থাও ছিল, গ্রামের মানুষরা তাদের উৎপাদিত জিনিসপত্র শহরে এসে বিক্রি করত এবং টোল ট্যাক্সের ব্যবস্থা করেছিল, এবং যখন তারা নিয়ে আসতো তার পরিবর্তে গেটে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো। দ্য স্টেট এনজয় মনোপলি ইন মাইনিং, ফরেস্ট, সল্ট, সেল অফ লিকার, ম্যানুফ্যাকচারিং অফ আর্ম এটসেট্রা। তাহলে স্টেট নিজের হাতে মনোপলি রেখেছিল কিছু ব্যবসা, যেগুলো অন্য কাউকে দেয়নি। সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো হলো সেটা হচ্ছে মাইনিং, ফরেস্ট, সল্ট, সেল অফ লিকার, ম্যানুফ্যাকচারিং অফ আর্মস এটসেট্রা। সোগারু বা গোরখপুর ডিস্ট্রিক্ট অফ ইউপি copper plateau inscribed at the Mahasthan inscription deal with the relief measured by the adopt during a famine. Important port Barhuj, Tamrolipto in Bengal. During Mauryan period, the punch mark coin, mostly of silver, were commonly used as transaction. তাহলে পাঞ্চ মার্ক, মৌর্যদের সময় যে কয়েন ইউজ হতো সেটা হচ্ছে পাঞ্চ মার্ক। কম্পিউটারে আমরা জানি, কম্পিউটারে যে চিপ ইউজ হয়েছিল ফার্স্ট টাইম, সেটাকেও আমরা পাঞ্চ মার্ক নামেই জানি। তো এই পাঞ্চ মার্ক ফার্স্ট কয়েন যেটা মৌর্যরা ইউজ করতো, যেটা জেনারেলি সিলভারের ছিল। এরপরে চলে আসি সোসাইটিতে। কৌটিল্য or Chanakya or Vishnugupta is not as rigid as Varna system as earlier Smriti writer. কৌটিল্যর অর্থশাস্ত্র look upon the Shudra as an Aryan community, which is distinguished from non-Aryan community. তাহলে কৌটিল্য আগেকার মতো ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এইরকম ভাবে সমাজকে দেখতো না। সে সমাজকে দুটো ভাবে দেখতো, একজন যারা আরিয়ান, একজন যারা নন আরিয়ান। আরিয়ান কারা? যারা গ্রিক বাইরে থেকে আসে। আর নন আরিয়ান কারা? যারা এখানকার অ্যাব অরিজিনাল, এখানেই জন্ম, বংশ পরম্পরা এখানেই রয়েছে।
আর আরিয়ান হচ্ছে তারা যারা গ্রিক, যারা বাইরে থেকে এসেছিল। নেক্সট, রিডাকশন অফ গ্যাপ বিটুইন দ্য বৈশ্য, most of whom were now concentrating on trade through other countries, cultivation and শূদ্রা। তাহলে এই সময় দেখা গেছিল বৈশ্য এবং শূদ্র এদের মধ্যে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা যাতে অমিট করে দেওয়া যায় যতটা সম্ভব, মানে সমাজে এই যে উঁচু নিচু যে চিন্তা ভাবনাটা সেইটাকে বন্ধ করার চেষ্টা করেছিল এই কৌটিল্য বা চাণক্য। Megasthenes stated that Indian society was divided into 7 classes. এটা হচ্ছে ফিলোসফার, ফার্মার, সোলজার, হাজব্যান্ড, আর্টিসান, ম্যাজিস্ট্রেট, কাউন্সিলর। The class mentioned above appear have been economical Indian society. আর এইখানে মেগাস্থিনিস এই যে 7টা ক্লাসের কথা উল্লেখ করেছে তার মধ্যে ট্রেডারের কথা কিন্তু সে উল্লেখ করেনি, এটা পরীক্ষায় আসে। Though Megasthenes stated that there were no slavery in India, yet according to Indian sources, slavery was recognized institutional during Mauryan region. It appeared that Megasthenes was thinking of slavery of full legal sense as it existed in West. Women occupied a high position and freedom in the Mauryan society. According to Kautilya, women were permitted to have a divorce or remarry. Women were employed as personal bodyguard of the king, spy and other diverse job. তাহলে মৌর্য ডায়নেস্টিতে দেখা যাচ্ছে মেয়েদেরকে যথেষ্ট সম্মান দেওয়া হতো, তারা বিভিন্ন স্পাই গুপ্তচরের কাজে মেয়েরা দেখা যেত, রাজার বডিগার্ড হিসাবেও মেয়েদেরকে দেখা যেত, এবং একজন মেয়ে চাইলে কোনো একটা ছেলের সাথে ডাইভোর্স নিয়ে অন্য কোনো একটা ছেলেকে নিজের ইচ্ছায় বিয়ে করতে পারত। এই অধিকারগুলো সেই সময়ে মেয়েদেরকে দেওয়া হতো। এবারে মৌর্যদের যে আর্ট সেটা কি? আনন্দ কোমস্বরম ক্লাসিফাইড মৌরিয়ান আর্ট ইন্টু 2 গ্রুপ, একটা রয়্যাল, একটা ফল্ক। রয়্যাল অর কোর্ট আর্ট, একটা হচ্ছে পপুলার আর্ট। The Mauryan introduced stone masonry on large scale during Ashoka. Fragment of stone pillar and wooden floor and ceiling indication the existence of the 80 pillar hall have been discovered at Kumorhar. The pillar represent the masterpiece of Mauryan sculpture. Each pillar is made of single piece of sandstone. Only their capital, which a beautiful piece of sculpture, is formed of lion and bull and joined with the pillar on the top. 4 lion capital at Sarnath and Sanchi. Lion capital of Sarnath was adopted as national emblem. এটা আমরা জানি যে চারদিকে মুখ, একটা স্তম্ভ তার চারদিকে সিংহের মুখ, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন 26 জানুয়ারি 1950 অ্যাডপ্ট করেছে। সিঙ্গল লায়ন ক্যাপিটাল as Rampurva and Lurian Nandaghar. Single bull capital Ramapurva. A cave elephant at Dholi and engraved elephant at Kalshi. The Mauryan artisan who started the practice of hewing out cave from rock for monks to live in. The earliest example was Barabara cave in Gaya. The other example is Nagarjun cave in Gaya. Stupa were built throughout the empire to enshrine the like of Buddha. Of these, the most famous are Sanchi of Bharhut.